আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের লেকচার 2 নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা আলোর প্রতিফলন এবং প্রতিসরণ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো প্রতিসরাঙ্ক। এই টপিকটা কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, আমরা সামনে যে টপিকগুলো পড়ব, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ বা প্রিজম, সব জায়গায় দেখবে এই প্রতিসরণাঙ্ক টার্মটা ইউজ হচ্ছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই টপিক থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, মেডিকেল বলো ইউনিভার্সিটি বলো প্রশ্ন আসে। তো এজন্য আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করবে। তো সর্বপ্রথম আমরা প্রতিসরাঙ্কের সংজ্ঞাটা নিয়ে একটু আলোচনা করব। সংজ্ঞার মধ্যে কি বলেছে? একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক রাশি। এই সংজ্ঞাটা আশা করি একটু পরিচিত মনে হচ্ছে তোমাদের, কারণ লাস্ট ক্লাসে আমরা যখন আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, হুবহু এটাই ছিল না যে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুবক রাশি হবে। সেই ধ্রুবক রাশিটাকে আমরা কি নাম দিয়েছিলাম? মিউ দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে দেখো, এই যে এ মাধ্যম থেকে আলো যাচ্ছে, তাহলে আপতন কোণটা হলো আই, বি মাধ্যমে আলো প্রতিসরিত হচ্ছে, তাহলে প্রতিসরণ কোণটা কত? আর। তো আমাদের প্রতিসরাঙ্কের সংজ্ঞাটা কি বলতেছে? আপতন কোণের সাইন মানে সাইন আই ও প্রতিসরণ কোণের সাইন মানে সাইন আর, এদের অনুপাত ধ্রুবক রাশি, সেটা কি? মিউ। এই মিউটাকেই বলা হয় প্রতিসরণাঙ্ক। তাহলে প্রতিসরণাঙ্ক বলতে জাস্ট কি বুঝি আমরা? আপতন কোণ এবং প্রতিসরণ কোণ, এই দুইটা কোণের সাইনের যে ভাগফল, সেই ভাগফলটাই হলো প্রতিসরণাঙ্ক। এখন প্রতিসরণাঙ্ককে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক বললেই আমরা বুঝি কি? কোনো মাধ্যমের সাপেক্ষে। তাহলে অর্থাৎ আলোটা যদি একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, প্রশ্ন হলো প্রতিসরণাঙ্ক কার? সেটা হবে যেই মাধ্যমে আলোটা যাবে তার মিউ বের করব আমরা। এখানে যে আমরা সংজ্ঞার মধ্যে আরেকটা কথা বুঝছি না, যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আমরা যে তোমাকে বললাম যে মিউ ইকুয়াল মানে প্রতিসরণাঙ্ক ইকুয়াল কি? সাইন আই বাই সাইন আর। প্রশ্ন হলো এটা কার প্রতিসরণাঙ্ক? এটা হবে যেই মাধ্যমে আলোটা গিয়েছে। তাহলে আলোটা গিয়েছে কোন মাধ্যমে? এ থেকে বিতে না? তাহলে আমরা যে প্রতিসরণাঙ্ক বলবো সেটা হলো বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে এই বি মাধ্যমের যে প্রতিসরণাঙ্কটা বের করেছি, এটা কোন মাধ্যমের সাপেক্ষে? এ মাধ্যমের সাপেক্ষে না? তখন এই প্রতিসরণাঙ্ককে বলা হবে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। তাহলে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক মানে কি? একটি মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে প্রতিসরণাঙ্ক পাওয়ার জন্য তো অবশ্যই দুইটা মাধ্যম থাকতে হবে, একটা থেকে আলো যাবে, আরেকটা আলো প্রতিসরিত হবে। তাহলে যেই মাধ্যম থেকে আলো আপতিত হবে সেইটার সাপেক্ষে যেই মাধ্যমে আলো যাবে তার প্রতিসরণাঙ্ক বলা হবে, আর ওই প্রতিসরণাঙ্ককে আমরা কি বলবো? আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলোক রশ্মি আপতিত হলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এই যে আমরা এখানে বলছি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলো আপতিত হয়েছে, তাহলে প্রতিসরাঙ্ক হবে কোন মাধ্যমের? বি মাধ্যমের। সেই প্রতিসরণাঙ্কটাকে আমরা কি বলবো? আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ক, যেটাই বলো। তাই সংজ্ঞাটা থেকে আমরা এটা সূত্র লিখতে পারি যে এ মিউ বি। আপেক্ষিক প্রতিসরণাঙ্কর ক্ষেত্রে তোমার দুইটা মাধ্যম দুই পাশে উল্লেখ করতে হবে। প্রথমে উল্লেখ করবা হলো যে মাধ্যম থেকে আলোটা গিয়েছে, সেকেন্ডলি উল্লেখ করবা হলো যে মাধ্যমে আলোটা গিয়েছে, অর্থাৎ তুমি যার প্রতিসরণাঙ্ক বের করতে চাচ্ছ। তাহলে এ থেকে বিতে যাচ্ছে, তাহলে এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করবো? এ মিউ বি। তাহলে এই ডাটাটা দেখে কিন্তু তোমার বুঝতে হবে যে আলোটা কোথা থেকে কোথায় যাচ্ছে, বা প্রতিসরণাঙ্কটা তুমি কোন মাধ্যমের বের করতেছো। তাহলে আলোটা যাচ্ছে হলো এ থেকে কোথায় যাচ্ছে? বিতে, আর এই প্রতিসরণাঙ্কটা কার? এর সাপেক্ষে বি এর। তো আমরা অলরেডি বলেছি যে এটা সূত্রটা কি হবে? সাইন অফ আপতন কোণ ডিভাইডেড বাই সাইন অফ প্রতিসরণ কোণ। এখন এই সূত্রটাকে আরও অনেকভাবে লেখা যায়। তো
এই সেকেন্ড পার্টটা একটু আপাতত অফ রাখো তোমরা, যে এটা দ্বারা কি বোঝায় এটা পরে বুঝবো। এটা থেকে শুরু করি আমরা। তাহলে প্রথমত পাইলাম সাইন এ বাই সাইন আর, সেকেন্ডলি আমরা কি পাচ্ছি ল্যামডা এ বাই ল্যামডা বি। ল্যামডা দ্বারা আমরা বুঝি তরঙ্গ দৈর্ঘ্য বোঝাচ্ছে, তাহলে এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ, বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বি। তাহলে আমরা যদি দুইটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের ভাগফল করি তাও প্রতিসরণাঙ্ক পাবো। সি এ বাই সি বি, এখানে বেগও দিতে পারো ভি, মানে উদ্দেশ্য হলো এ মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমে আলোর বেগ, ইকুয়াল 1/b মিউ এ। আচ্ছা, মানে এটার প্রমাণ আমরা একটু পরে দেখব যে এটা কিভাবে আসলো। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক যা বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক ঠিক তার উল্টা। আমি তোমাকে যদি বলি এ থেকে বিতে আলো যাচ্ছে তার প্রতিসরণাঙ্ক 1.33, তাহলে বি থেকে এতে গেলে তার প্রতিসরণাঙ্ক কত, সেটা হবে এটা। ইকুয়াল আমরা আরেকটা সূত্র দিচ্ছি, ট্যান প্রকৃত আনতি ডিভাইডেড বাই ট্যান আপাত আনতি। এটা আমরা একটু পরে আলোচনা করব, সূত্র ম্যাথের সাপেক্ষে আলোচনা করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আপাতত আমরা তাহলে প্রতিসরণাঙ্কের কয়েকটা সূত্র মনে রাখবো। নাম্বার 1, এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক ইকুয়াল কি সাইন আপতন কোণ, আপতন কোণ বলতে এ মাধ্যমের যে কোণটা, ডিভাইডেড বাই সাইন প্রতিসরণ কোণ বি মাধ্যমের কোণটা, ইকুয়াল ল্যামডা এ বাই ল্যামডা বি। ল্যামডা এ বলতে কি বোঝাচ্ছে আমাদের এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা কি বি বলতে বোঝাচ্ছে বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। সি এ বাই সিবি, সি এ বোঝাচ্ছে হলো এ মাধ্যমে আলোর বেগ, সিবি বোঝাচ্ছে বি মাধ্যমে আলোর বেগ, ইকুয়াল 1/b মিউ এ। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইকুয়াল 1/b মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আশা করি এতটুকু বুঝতে পারছো, এই বাকিগুলো নিয়ে পরে আলোচনা করব। এরপরে আমাদের এখানে কয়েকটা পয়েন্ট আমরা লিখছি, একটু খেয়াল করবে এগুলা। আলোক রশ্মি যে মাধ্যমে প্রবেশ করে প্রতিসরণাঙ্ক হয় সেই মাধ্যমের, এটা অলরেডি আমরা বলেছি যে দেখো এ থেকে আলোটা বিতে যাচ্ছে, তাহলে প্রতিসরণাঙ্ক কোন মাধ্যমের হবে, যেই মাধ্যমে আলো যাচ্ছে। আর যে মাধ্যম থেকে আলো আসে, অর্থাৎ এ থেকে আলো আসতেছে, সেই মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক হয়। তাহলে যে মাধ্যমে আলো যাবে প্রতিসরণাঙ্ক হবে সেই মাধ্যমে, যে মাধ্যম থেকে আলোটা আসবে প্রতিসরণাঙ্ক হবে সেই মাধ্যমের সাপেক্ষে। দ্বিতীয় পয়েন্টটা কি, প্রতিসরণাঙ্ক আপতন কোণের উপর নির্ভর করে না। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কেন নির্ভর করে না? দেখো আমরা সংজ্ঞার মধ্যে অলরেডি বলেছি যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত অলওয়েজ ধ্রুবক থাকবে। অর্থাৎ আই আর আর চেঞ্জ হলেও কি মিউ চেঞ্জ হচ্ছে? যেহেতু আমরা বলছি যে আই আর আর এর অনুপাতটা সাইনের অনুপাতটাই মিউ, তাহলে বোঝা গেল এই দুইটা চেঞ্জ হলেও মিউর ভ্যালুর কোনো কি হবে না, পরিবর্তন হবে না। তবে শর্ত কি, মাধ্যম ফিক্স থাকতে হবে এবং আলোর বর্ণও কি থাকতে হবে, ফিক্স থাকতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি এই আয়ের ভ্যালুটা যতই বাড়াচ্ছি, আর এর ভ্যালুটা এমনভাবে চেঞ্জ হবে যাতে দুইটার ভাগফলটা কি থাকে, সেম আগের মতো থাকে। এই জন্য আমরা বলতেছি এখানে যে প্রতিসরণাঙ্ক মিউটা আপতন কোণের ওপর নির্ভর করে না। দ্বিতীয়ত, মাধ্যমের প্রকৃতি ও আলোর রঙের ওপর নির্ভর করে। হ্যাঁ, এই যে এটা আমরা বলেছি একটু আগে সংজ্ঞার মধ্যে আছে, যেটা তুমি কোন মাধ্যম নিছো, এখানে বায়ু আর ধরো পানি, সেই ক্ষেত্রে মিউর ভ্যালু যা, পানি এবং কাচের ক্ষেত্রে কিন্তু তা বের হবে না। তাহলে মাধ্যম চেঞ্জ করলে মিউর ভ্যালু চেঞ্জ হয়ে যায়। এবং আলোর রঙের ওপর, এখন তুমি যদি এখানে লাল আলো না দিয়ে সবুজ আলো নিক্ষেপ করো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে না? আর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেলে আমাদের মিউর ভ্যালু কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। লাল বর্ণের আলোর জন্য প্রতিসরণাঙ্ক সবচেয়ে কম এবং বেগুনি বর্ণের আলোর জন্য প্রতিসরণাঙ্ক সবচেয়ে বেশি। মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সে মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি। আচ্ছা, এখন আমাদের ধরো এ থেকে আলোটা বিতে আসতেছে, তাহলে বি এর প্রতিসরণাঙ্ক পানিতে আসতেছে সাপোজ। আবার ধরো বায়ু থেকে, এখানে যেহেতু পানিতে আসছে, অন্য কোথাও দেখলাম বায়ু থেকে ধরো কাচে যাচ্ছে। এখন বায়ু থেকে পানিতে গেলে প্রতিসরণাঙ্ক ধরো আমরা পাচ্ছি 1.33,
আর বায়ু থেকে কাছে গেলে প্রতিসরণাঙ্ক পাচ্ছি 1.5। তাহলে পানির তুলনায় কাচের প্রতিসরণাঙ্ক বেশি হওয়ার মানে হলো তাদের আলোকীয় ঘনত্ব বেশি। এখন আরেকটা কথা বলে নিই, আলোকীয় ঘনত্ব আর স্বাভাবিকভাবে আমরা যে বিষয়টাকে ঘনত্ব বলতে বুঝি যে রো সমান এম বাই ভি, দুইটা কিন্তু একই জিনিস না, এটা খেয়াল রাখবে। আলোকীয় ঘনত্ব বলতে অন্য কিছুকে বোঝায়, এটা নিয়ে পরে বলতেছি। এখানে আমাদের লেখা আছে যে মাধ্যমের সাপেক্ষে যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সে মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি, আর যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম তার আলোকীয় ঘনত্ব অবশ্যই কম। এখন আলোকীয় ঘনত্ব বা অপটিক্যাল ডেনসিটি বলতে কি বোঝায়? আলোকীয় ঘনত্ব বলতে বোঝায় কোনো বস্তু বা মাধ্যম কতটা আলো শোষণ বা প্রতিরোধ করে। তাহলে আলোকীয় ঘনত্ব বলতে কি বোঝায়? কোনো মাধ্যম কতটা আলো প্রতিরোধ করতে পারে বা শোষণ করতে পারে সেটাকে বোঝায়। এখানে আমাদের রো সমান এম বাই ভি কে আমরা বোঝাচ্ছি না। তাহলে আলোকীয় ঘনত্ব বা অপটিক্যাল ডেনসিটি কি? কোনো মাধ্যম বা কোনো বস্তু কতটা আলো শোষণ করতেছে সেটা। অপটিক্যাল ডেনসিটি বের করার ফর্মুলা আছে, যদিও তোমাদের এটা লাগবে না, তাও দেখে রাখতে পারো। লগ বেস 10 আই নট। আই নট দ্বারা বোঝাচ্ছে হলো তোমার প্রাথমিক আলোটা, ধরো এই যে শূন্য মাধ্যম থেকে আলোটা যাচ্ছে আই নট, তাহলে এটার যে আলোর তীব্রতাটা সেটা হবে আই নট। আর ধরো এখানে পানিতে যাচ্ছে, তাহলে পানির যে আলোর তীব্রতা সেটা হলো আই। তাহলে আই নট হলো প্রাথমিক আলোর তীব্রতা, আই হলো মাধ্যম থেকে বের হওয়া আলোর তীব্রতা। এটা আপাতত খেয়াল রাখতে পারো, এত গুরুত্বপূর্ণ না। এরপরে আমরা দেখব হলো প্রতিসরণাঙ্কের দ্বিতীয় প্রকারভেদ, সেটা হলো পরম প্রতিসরণাঙ্ক। তাহলে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক কি ছিল? যদি কাচ থেকে পানিতে যায় তখন যেই প্রতিসরণাঙ্ক পাবো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক, পানি থেকে ধরো কাছে যাচ্ছে সেই প্রতিসরণাঙ্ক বলবো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। তারপরে তোমার কাচ থেকে গ্লিসারিনে যাচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক বলবো। তাহলে এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কই কি? আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এখন পরম প্রতিসরণাঙ্ক কি? যদি তুমি কোনো বস্তুর প্রতিসরণাঙ্ক বের করো শূন্য মাধ্যমের সাপেক্ষে। মানে আমি যদি তোমাকে বলি যে একটা আলো বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থেকে পানিতে গেছে, তখন পানির যেই প্রতিসরণাঙ্কটা পাবা সেটাকেই বলা হয় পরম প্রতিসরণাঙ্ক। তাহলে পরম প্রতিসরণাঙ্ক বলতে কি? যে প্রথম মাধ্যমটা হবে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে যদি অন্য কোনো মাধ্যমে যায় তখন যেই প্রতিসরণাঙ্ক পাবা সেটাকেই বলা হয় পরম প্রতিসরণাঙ্ক। তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হলো যে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক মানে হলো যে কোনো দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর পরম প্রতিসরণাঙ্ক মান বলতে বোঝাচ্ছে প্রথম মাধ্যমটা অবশ্যই কি হইতে হবে? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। ক্লিয়ার জিনিসটা? এখন বায়ু মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, মানে বায়ু থেকে যদি আমাদের আলোটা কোথায় যায়? বি মাধ্যমে, তখন তার প্রতিসরণাঙ্ক কি হবে? এটাকে এইভাবে প্রকাশ করা হয় 0 মিউ বি, যে 0 দ্বারা বোঝাচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। বায়ু মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক এইভাবে লেখা যায়, অথবা শুধু মিউ বি অথবা শুধু মিউ। তো আমরা এই বিষয়টা বুঝলাম যে একটা হলো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। ধরো আমি বলি যে গ্লাস থেকে তোমার পানিতে গেছে, তাহলে কি লিখবো? জি মিউ ডাব্লিউ, আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। কিন্তু যখন বলি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম থেকে পানিতে গেছে, তখন সে এখানে আর শূন্য মাধ্যম না লিখলেও চলবে, জাস্ট এখানে পানিরটা লিখলেই হবে ডাব্লিউ, বা শূন্য মাধ্যম থেকে কাছে গেলে এখানে মিউ জি লিখলেই হবে। তাহলে পরম প্রতিসরণাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরণাঙ্ক আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন দেখো, কোনো মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক 1 অপেক্ষা কম হতে পারে না। কেন? কারণ হলো আমাদের প্রত্যেক মাধ্যমে কি শূন্য মাধ্যম অপেক্ষা কি আমাদের ঘন না? তাহলে আমরা জানি যে আলোকরশ্মি যখন হালকা থেকে ঘনতে যায় তখন তার ভ্যালোসিটি কি কমে যায় না? তাহলে বোঝা গেল যে শূন্য স্থানে আলোর বেগ অন্য মাধ্যমের তুলনায় বেশি।
শূন্য মাধ্যমে আলোর বেগ অন্য মাধ্যমের তুলনায় বেশি হওয়ার কারণে কখনোই প্রতিসরণাঙ্ক 1 অপেক্ষা কম হতে পারে না। এটা একটু বোঝার জন্য আমরা একটু পেছনে যাই। এই যে দেখো, ধরো এটা হলো 0 মিউ বি, মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে এখানে হবে কি, শূন্য মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমে আলোর বেগ। এখন আমরা জানি যে আলোর বেগ কোথায় বেশি থাকে, শূন্য মাধ্যমে। তাহলে উপরের ভ্যালুটা অবশ্যই কি নিচের ভ্যালুটা থেকে বড় হবে না সবসময়। এজন্যই ভাগফলটা কখনোই আমাদের কি হইতে পারে না, 1 থেকে ছোট হতে পারে না। এখন যদি এমন হয় যে এ মিউ এ বললাম, মানে বিষয়টা যে বায়ুর সাপেক্ষে যদি বায়ুই বলি, তাহলে এখানে মাধ্যম তো চেঞ্জ হয় নাই, তাহলে দুইটাই কি আলোর বেগ সেম হবে না? তাহলে কাটাকাটি করলে কত, 1 হতে পারে। তো এখানে একটা টেবিল আমরা দেখব যে পরম প্রতিসরণাঙ্কের কিছু ভ্যালু আছে, সেগুলো মুখস্থ রাখবো। বায়ুর ক্ষেত্রে কত, 1, কারণ বায়ুর সাপেক্ষে বায়ুর কত, 1ই হবে। পানির পরম প্রতিসরণাঙ্ক কত, 4/3 বা 1.33, মানে শূন্য মাধ্যম থেকে আলোটা যদি পানিতে যায় তার পরম প্রতিসরণাঙ্ক এত। কাচের পরম প্রতিসরণাঙ্ক মিউজি 1.5, কেরোসিনের 1.44, গ্লিসারিনের 1.46। তোমাদের প্রথম তিনটা বেশি গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই মুখস্থ রাখবা। এখন তোমাদের আমি প্রতিসরণাঙ্কের সূত্রে একটা জিনিস বাদ রেখেছিলাম, এই যে এইটা এখন আশা করি বুঝতে পেরেছো যে এ মিউ বি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হবে, বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক, আর এটা হবে এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক। মানে বোঝাচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, শূন্য মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে আমি যদি তোমাকে বলি, ধরো ডাব্লু মিউ জি, তাহলে কি হবে, মিউ জি ভাগ মিউ ডাব্লু, মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্ক, শূন্য মাধ্যমের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। আমি যদি তোমাকে বলি সি মিউ ডি, তাহলে উপরে হবে মিউ ডি বাই মিউ সি। তাহলে বুঝতে পারছো ওই জিনিসটা। দেখো এই যে এই তিনটা সূত্রের মধ্যে ব্যতিক্রম কি, এখানে যেই মাধ্যম থেকে আলো যায় এখানে তার তরঙ্গ দৈর্ঘ্য, তার আলোর বেগ, আর নিচে যেই মাধ্যমে যাবে তার, কিন্তু এটা কি ঠিক উল্টা না, এটা হলো পরেরটা উপরে আর আগেরটা নিচে। এটা একটু খেয়াল রাখবা কষ্ট করে। এরপরে আমরা দুইটা ম্যাথ দেখব এখানে এই টপিক থেকে। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 1.5, এটাকে আমরা পরম প্রতিসরণাঙ্ক বলতে পারি না, কারণ প্রথম মাধ্যমটা কি বায়ু, বায়ু থেকে কোথায় যাচ্ছে আলোটা, কাচে। তাহলে এটা আমাদের দেওয়া আছে মিউ জি। 1.5 হলে কাচে আলোর বেগ কত, ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নটা আসছে, ইজিলি করতে পারি। আমরা জানি কি বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক এ মিউ জি, এখানে এ না দিলেও চলবে, এ আর বোঝাচ্ছে। তুমি যদি শুধু মিউ জি দাও তাও বোঝাবে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক। সেটা কি হবে, প্রথম মাধ্যম কি বায়ু না, বায়ুতে আলোর বেগ ডিভাইডেড বাই কি গ্লাসে আলোর বেগ। তো আমাদের জানতে চেয়েছে কি কাচে আলোর বেগ, এই যে এটা বের করতে বলছে। আর এম ইউ জি, বায়ুর সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্ক 1.5, এটা বসাই দিবে এখানে। তাহলে আমরা সূত্রটাকে আগে সাজাই নিই। তাহলে এ মিউ জিটা নিচে চলে যাবে, এখানে সি জিটা এই বাম পাশে চলে আসছে, তাহলে উপরে সি এটা থাকবে। তাহলে সি এ ভ্যালু মানে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸, আর গ্লাসের পরম প্রতিসরণাঙ্ক কত, 1.5। এটাও যদি না দেওয়া থাকতো তাও আমরা মুখস্থ করে নিব, দুইটা ডিভাইড করলে 2 × 10⁸। তাহলে এটা হবে আমাদের গ্লাসের আলোর বেগ। এরপরে ম্যাথ নাম্বার 3তে আমাদের কি বলছে, ম্যাথটা বইয়েতে আসছে, সুন্দর একটা ম্যাথ। পানিতে কানায় কানায় পূর্ণ একটি 2.5 মিটার গভীর সুইমিং পুলের বলয়, পাশে দেওয়াল থেকে 2.5 মিটার দূরে একটি বাল্ব রাখা আছে। আচ্ছা, একটা চিত্র দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের একটা সুইমিং পুল, এটা ধরো এখানে পানি আছে কানায় কানায় পূর্ণ, এটার বলয় হলো এই যে কিনারা হলো এটা, এই কিনারাটা আমাদের কত মিটার, 2.5 মিটার। 2.5 মিটার গভীর সুইমিং পুলের বলয়, এই যে 2.5 মিটার গভীর সুইমিং পুলের বলয়, পাশে দেওয়াল থেকে 2.5 মিটার দূরে একটি বাল্ব আছে। এই যে আমাদের দেওয়ালটা সুইমিং পুলের, এইটা থেকে সেম দূরত্বে 2.5 মিটার দূরত্বে এই পয়েন্টে একটা কি রাখা আছে, বাল্ব রাখা আছে।
প্রশ্ন হলো সুইমিং পুলের ধার দিয়ে পানি থেকে কত কোণে আলোকরশ্মি বের হবে। মানে এই যে এখানে যদি লাইটটা রাখি, আমাদের প্রথম মাধ্যমটা কি পানি, তাহলে এইটা হবে কি আপতন কোণ। এই পানিটা আমাদের কি বায়ু মাধ্যমে যাবে, অবশ্যই কোণটা একটু বেঁকে যাবে না, যেহেতু আমরা বলছি যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে প্রথম মাধ্যমটা হলো আমাদের পানির নিচে সুইমিং পুলের মধ্যে, এটা এখান থেকে লাইট থেকে আলোটা যাচ্ছে, এখানে আপতিত হচ্ছে, পরে আমাদের এখানে প্রতিসরণ ঘটছে। প্রশ্ন এটাই করছে যে আলোকরশ্মি কত কোণে বের হয়ে যাবে, মানে প্রতিসরণ কোণটা জানতে চাইছে তোমার কাছে। ইজিলি বের করতে পারি আমরা, যদি আগে সর্বপ্রথম আপতন কোণটা বের করব। কিভাবে দেখো স্যার, আমাদের এটা কি ভূমি না, কারণ কোণটা যার সাথে থাকবে সেটা ভূমি, এটা হলো অতিভুজ, আর কোণের অপোজিট বাহুটা কি লম্ব। তো আমাদের অলরেডি লম্বের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, আমরা ট্যান থিটা দিয়ে এটা বের করতে পারি না। তাহলে ট্যান থিটা দিয়ে আমরা এই থিটার ভ্যালুটা সর্বপ্রথম বের করব 45 ডিগ্রি। এরপরে আমরা মুখে মুখে এটা করতে পারি, কারণ কি আমরা ট্যান থিটা সমান কি লম্ব বাই কি জানি ভূমি, লম্বের ভ্যালু 2.5, ভূমির ভ্যালু 2.5, তাহলে দুইটাই যদি কাটাকাটি করে যায় 1 হয়ে যায় না। তাহলে ট্যান থিটা ইকুয়াল 1 হলে থিটার ভ্যালু কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে আমরা পানির নিচ থেকে, সুইমিং পুলের নিচ থেকে যে আলোটা আপতিত হচ্ছে তার আপতন কোণ কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখন আমাদের যে বিষয়টা জানতে চাইছে যে প্রতিসরণ কোণ কত। আমরা এখানে পানির কি পরম প্রতিসরণাঙ্ক জানি না, মুখস্থ আমাদের জানা আছে। তাহলে আলোটা যাচ্ছে কোথা থেকে, পানি থেকে বায়ুতে। তাহলে আমরা বলবো কি পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক সাইন অফ আপতন কোণ, আপতন কোণ অবশ্যই এটা, যেহেতু যাচ্ছে কোথা থেকে আলোটা পানি থেকে, ডিভাইডেড বাই সাইন অফ প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ হলো বায়ুতে যে কোণটা আমাদের, যেহেতু বায়ু মাধ্যমে বের হয়েছে। এখন স্যার সমস্যা হলো কি, আমরা যে মুখস্থ জানি সেটা হলো পানির পরম প্রতিসরণাঙ্ক, অর্থাৎ বায়ুর সাপেক্ষে পানিতে গেলে, কিন্তু এখানে ঘটনা কোথায় ঘটছে, পানি থেকে কোথায় যাচ্ছে, বায়ুতে। তাহলে আমরা তো এটার ভ্যালু জানি না, আমরা ঠিক উল্টা ভ্যালু জানি না। তো একটু আগে আমরা একটা সূত্র দেখছি যে এটা যদি হয় পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক, তো এটাকে উল্টায় দিলে কি হবে, 1 বাই বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক ইকুয়াল সাইন আয়ের ভ্যালু কত ডিগ্রি, 45 ডিগ্রি, আর এখানে সাইন আর। এখন স্যার আমরা জানি যে এম ইউ ডাব্লিউটা কি, যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক বা পরম প্রতিসরণাঙ্ক। আমরা পরম প্রতিসরণাঙ্কের একটা ভ্যালু দেখছিলাম না টেবিল, সেখানে দেখেছিলাম যে পানির জন্য কত 1.33, তাহলে এটার ভ্যালু 1.33 বসিয়ে দিই আমরা। তাহলে আর গুণ করো, এবার সাইন আরটা উপরে চলে গেল, এই মিউটা সাইন 45 ডিগ্রির সাথে গুণাকারে চলে গেল। এখন সাইন আর ইকুয়াল, এই যে এটার ভ্যালু 4/3 বসালাম, বা তুমি ভগ্নাংশ আকারে না বসিয়ে ডাইরেক্ট ভ্যালু লিখতে পারো 1.33। সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে আমরা আর সমান কি পাচ্ছি, সাইন ইনভার্স, এই দুইটা ক্যালকুলেশন করলে 0.943, তাহলে আর এর ভ্যালু বেরোচ্ছে 70.56 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা প্রতিসরণাঙ্কের যে সূত্রটা ছিল আমাদের, এই যে এটা যে উল্টিয়ে যায়, এই সূত্রটা একটু প্রমাণ দেখব যে এক মাধ্যম থেকে অপর মাধ্যমে যে প্রতিসরণাঙ্ক ঠিক উল্টো যদি আলোকরশ্মিটা যায়, প্রতিসরণাঙ্কের ভ্যালুটা কি উল্টিয়ে যাবে, এটার প্রমাণটা আমরা দেখব। দুটি মাধ্যমের জন্য আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। দেখো আমাদের এই একটা মাধ্যম মিডিয়াম 1, একটা মাধ্যম মিডিয়াম 2। তা আলোকরশ্মিটা আমাদের এখান থেকে যাচ্ছে একটা মাধ্যম থেকে, এটা আমরা ধরলাম হালকা মাধ্যম, দ্বিতীয় মাধ্যমটা ঘন মাধ্যম, তাহলে এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। এখন আমরা যদি লিখি যে এ মাধ্যম, ধরো এটা এ মাধ্যম আমাদের, আর নিচেরটা হলো বি মাধ্যম, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ধরো আমরা এটাকে লিখে দিচ্ছি, এটা হলো এ আর এটা হলো আমাদের বি। তাহলে আমি যদি দুই ক্ষেত্রে চিন্তা করি যে আলোটা একবার এ থেকে বিতে গেলে কি ঘটনা ঘটবে, আবার বি থেকে যদি এতে যায় তাহলে কি ঘটনা ঘটবে। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হবে, এম ইউ বি। সাইন অফ আপতন কোণ, এই ক্ষেত্রে আপতন কোণ কোনটা, আই, আর প্রতিসরণ কোণ কোনটা, আর। লিখলাম 1 নং সমীকরণ এটাকে।
এখন যদি উল্টো দিক থেকে আলোটা যেত, বি মাধ্যমের সাপেক্ষে যদি আলোটা এ মাধ্যমে যেত, তাহলে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের পরিসরাঙ্ক কী হবে? বি মিউ এ। এই ক্ষেত্রে আমাদের আপতন কোণ অবশ্যই কি হবে? আর না, কারণ আলোটা যাচ্ছে বি থেকে, আর প্রতিসরণ কোণ হবে কি? আই। তাহলে এই জন্য একটু সাবধান থাকবে এখানে। তাহলে সাইন অফ আপতন কোণ কি? আর ডিভাইডেড বাই সাইন অফ প্রতিসরণ কোণ আই। এখন আমাদের টার্গেট হলো এই দুইটার মধ্যে একটা সম্পর্ক করা। আমরা অনেকভাবে বের করতে পারি, দুইটা গুণ করে বের করতে পারি। 1 আর 2 যদি আমরা গুণ করি এ মিউ বি ইন্টু বি মিউ এ, তাহলে এ মিউ বি এর ভ্যালুটা বললাম সাইন এ বাই সাইন আর, বি মিউ এর ভ্যালুটা কি? সাইন আর বাই সাইন আই। এখন এই সাইন আর কাটা, সাইন আই কাটা, তাহলে এই পাশে কত থাকছে? 1। তাহলে এ মিউ বি ইন্টু বি মিউ এ ইকুয়াল কি 1 বের হচ্ছে। তাহলে আমরা যদি এ মিউ বি রাখি, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে উল্টিয়ে যাচ্ছে না? তাহলে আমরা এখান থেকে দুইটা মাধ্যমের জন্য যদি প্রতিসরণাঙ্কের সূত্র বলি, এ মিউ বি ইকুয়াল কি হবে? 1 বাই বি মিউ এ, বা আমি যদি বলি জি মিউ ডাব্লিউ ইকুয়াল 1 বাই ডাব্লিউ মিউ জি, আমি যদি বলি সি মিউ ডি ইকুয়াল কি হবে? 1 বাই ডি মিউ সি। এটা ছিল দুইটা মাধ্যমের জন্য। এখন যদি তিনটা মাধ্যম হয়, সেটারও একটা প্রমাণ আছে। আমরা এই প্রমাণটা আগে দেখে নিই, পরে বাকিটা করতেছি। তিনটি মাধ্যমের জন্য আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এই দেখো তো, এ একটা মাধ্যম এ, একটা মাধ্যম বি, একটা মাধ্যম সি, আবার এ মাধ্যমে চলে আসছে। তাহলে আলোটা পি থেকে যাচ্ছে, কিউ পয়েন্টে আপতিত হচ্ছে, এই মাধ্যম চেঞ্জ করে বি মাধ্যমে চলে গেছে, এই আর পয়েন্টে আপতিত হয়ে আবার সি মাধ্যমে চলে গেছে। তাহলে এইখানে দেখো আমাদের তিনভাবে চিন্তা করতে হবে, একবার এ টু বি, বি টু সি, আবার সি টু এ। তাহলে দেখি এই ক্ষেত্রে আমাদের তাদের প্রতিসরণাঙ্কের মধ্যে সম্পর্কটা কি হয়। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হবে? সাইন অফ আপতন কোণ। এই ক্ষেত্রে দেখো, যদি আমরা এ মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণটা কি? আমাদের I1, আর প্রতিসরণ কোণটা কত? R1। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সাইন অফ I1 সাইন অফ R1 গেল। এখন বির সাপেক্ষে যদি সিতে বলি আপতন কোণ কোনটা, দেখো তো একটু চিত্রটা। আপতন কোণটা কি? এক্ষেত্রে I2, আর প্রতিসরণ কোণটার নাম দিলাম কি? R2। তাহলে বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বি মিউ সি কি হবে? সাইন অফ আপতন কোণ I2 সাইন অফ প্রতিসরণ কোণ R2। এখন যদি সি থেকে আবার কোথায় যায়? এতে, সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এক্ষেত্রে আপতন কোণটাকে নাম দিয়েছি কি আমরা? I3, আর প্রতিসরণ কোণটাকে নাম দিয়েছি কি? R3। এখন তিনটা ইকুয়েশন আমরা গুণ করব। গুণ করলে ঘটনা কি ঘটবে তুমি একটু দেখো। এই I1 এখান থেকে গিয়ে প্রতিসরণ কোণ R1 হচ্ছে। আচ্ছা, এইখানে কি মাধ্যম চেঞ্জ হচ্ছে? এই এরিয়ায় তো একটা মাধ্যমই বি মাধ্যম, তাহলে আর এই রেখাটা কি? এই দুইটা রেখা কি পরস্পর সমান্তরাল না? তাহলে দুইটা রেখা পরস্পর সমান্তরাল, আর এই রশ্মিটা বি মাধ্যমের যে রশ্মিটা, তাদের সাধারণ ছেদক, এজন্য এই R1 আর I2 এর ভ্যালু সমান। আবার এইখানে দেখো R2 আর I3 এর ভ্যালু সমান, আবার এই I1 এবং R3 এর ভ্যালু সমান। তাহলে আমরা প্রত্যেকটা অংশ কেটে দিতে পারি না পরস্পর? I1 এর সাথে কে কাটা যাচ্ছে? R3। এই যে I1 এর সাথে কাটা যাবে এটা R3। আমরা যদি দেখি এখানে I1 এর সাথে কাটা যাচ্ছে কে? আমাদের R3। এরপরে R1 আর I2 সমান, তাহলে R1 এর সাথে কাটা যাবে হলো I2 গেল। এখন এই I3 আর কে সমান? আমাদের R2 না? তাহলে I3 এবং R2 কাটা, তাহলে এই পাশে কত থাকতেছে? 1 থাকতেছে আলটিমেটলি। তাহলে এখন আমরা যে কোনো দুইটা রাখতে পারি, আমরা যে কোনো দুইটা এখান থেকে রেখে আলাদা করে দিব, বাকি একটাকে বাম পাশে রাখবো। তাহলে আমরা বি মিউ সি কে রাখলাম, সাপোজ এই মাঝখানে দুইটা মাধ্যমকে রাখলাম বি মিউ সি। বি মিউ সি কি হবে? বাকি দুইটাকে ওই পাশে ভাগ আকারে চলে গেল, এ মিউ বি সি মিউ এ। আচ্ছা দেখো তো, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি? এ মিউ বিটাকে নিচে রাখলাম, সি মিউ এ কে কি লিখতে পারি? 1, এই যে তুমি সি মিউ এ চিন্তা না করে 1 বাই চিন্তা করে, এই যে 1 বাই সি মিউ এ, এই 1টা কিন্তু দুইটার নিচেই আছে, 1 বাই এ মিউ এ ইন্টু 1 বাই সি মিউ এ।
ওয়ান বাই সি মিউ এ কে কি আমরা এ মিউ সি লিখতে পারি না? একটু আগে কেস ওয়ানে যেটা আমরা দেখেছিলাম যে এ মিউ সি কি হবে ওয়ান বাই সি মিউ এ, তাহলে এই ওয়ান বাই সি মিউ এ কে কি লিখতে পারি এ মিউ সি না? তাহলে আলটিমেটলি যে আমরা ফর্মুলাটা পেলাম যে তিনটা মাধ্যমের সাপেক্ষে যদি আমরা লিখতে চাই বি মিউ সি, লেখার উপায় কি? এটা সিম্পলি তুমি প্রথমত কি লিখবা, এই সূত্রটাকে মিউ সি লিখবা, নিচে লিখবা মিউ বি, মানে ওই যে পরম প্রতিসরাঙ্কের মতো লিখবা। বি মিউ সি বলছি না, তুমি এখানে মিউ সি এখানে মিউ বি লিখবা। এখন আরেকটা মাধ্যম যে ছিল সেটা কি এ না? তো দুই পাশে এ যুক্ত করে দেবা। তাহলে আমি যদি তোমাকে বলি তিনটা মাধ্যম, ধরো গ্লাস, উদাহরণস্বরূপ আমি যদি লিখে দিচ্ছি, ধরো তিনটা মাধ্যম হলো এয়ার, গ্লাস আর হলো ওয়াটার। এখন আমি তোমাকে বললাম এ, ধরো এ মিউ ডাব্লিউ, এটার সূত্র যদি লিখতে বলি, কিন্তু তুমি জানো মাধ্যম কয়টা? এখানে তিনটা। তাহলে কি হবে? প্রথমত লেখার উপায় কি? পরম প্রতিসরাঙ্কগুলো লিখবা। একটা কি বায়ু মাধ্যম, ধর আমি এখানে জি দিয়ে দিলাম সাপোজ, একটা হলো কাচ মাধ্যম আর একটা কি পানি মাধ্যম। তাহলে আমরা কি লিখব? পানির পরম প্রতিসরণাঙ্ক মিউ ডাব্লিউ, কাচের পরম প্রতিসরণাঙ্ক মিউ জি, এরপরে আরেকটা যে মাধ্যম ছিল এ না, দুই জায়গায় এ যুক্ত করে দিব। এই হলো ফর্মুলাটা। তাহলে এটা একটু মনে রেখো কষ্ট করে। আমরা একটু পেছনে যাই, পেছনে আমরা যেটা ম্যাথ রেখে দিয়েছিলাম সেই ম্যাথটা একটু দেখব আপাতত। এই যে এখানে দেখো আমাদের ম্যাথ নাম্বার 4-এ কি বলেছে? ম্যাথ নাম্বার 4-এ আমাদের আলোচনা আছে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক 9/8। যে পানি থেকে যদি কাচে যায় তাহলে আমরা প্রতিসরণাঙ্ক পাচ্ছি কি 9/8। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক পাচ্ছি কি 3/2। তা বায়ু থেকে যদি কাচে যায় তখন আমরা প্রতিসরণাঙ্কের ভ্যালু পাচ্ছি কত? 3/2। এখন প্রশ্ন হলো বায়ুর সাপেক্ষে পানির কত? তোমার দেওয়া আছে কি পানির সাপেক্ষে কাচের, বায়ুর সাপেক্ষে কাচের। প্রশ্ন হলো বায়ুর সাপেক্ষে পানি কত? তুমি তাহলে এখানে টোটাল মাধ্যম কয়টা? আমাদের তিনটা না? বায়ু, পানি এবং কি কাচ। সিম্পলি তোমার যে ইনফরমেশনগুলা আমাদের দরকার সেটা একটু লিখে নিই। দেওয়া আছে কি পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক সেটা হলো কি ডব্লিউ মিউ জি দেওয়া আছে। এরপরে এখন এই ডাব্লিউ মিউ জি এর ভ্যালুটা থেকে আমরা কয়েকটা বিষয় করতে পারি। তুমি যদি দুইটা হিসেবে চিন্তা করো তাও লিখতে পারো, তিনটা হিসেবে চিন্তা করে তাও লিখতে পারো। এখানে ডাব্লিউ মিউ জিকে আমরা কি লিখতে পারি? ওই যে আগের সূত্র থেকে আমরা জানি যে টোটাল মাধ্যম তিনটা যদি থাকে কিন্তু আমাদের এখানে কি দুইটা দেওয়া আছে না জাস্ট, তাহলে বাকি মাধ্যমটা কে আছে? আমাদের বায়ু না? তাহলে মিউ ডাব্লিউ মিউ জি, এখানে আমরা শুরুতে লিখব কি মিউ জি বাই মিউ ডাব্লিউ। কমন মাধ্যমটা কি ছিল? বায়ু। তাহলে এ মিউ জি এ মিউ ডাব্লিউ। এখন এটার ভ্যালু কত? 9/8। এই লাইন থেকে আমরা পাই। মানে আমাদের টার্গেট কি বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক না? তাহলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কি এই যে এটা না? এটা বের করতে বলছে। তাহলে এই ভ্যালুটা আমরা কিভাবে বের করব? এই ভ্যালুটা বের করার জন্য আমরা আমাদের এই ভ্যালুটা দেওয়া আছে না উপরের এ মিউ জি, এই যে এ মিউ জির ভ্যালুটা দেওয়া আছে আমাদের বায়ুর সাপেক্ষে কাচে 3/2। এই ভ্যালুটা এখানে বসাবো। তাহলে বসাই, দেখো এ মিউ জি এর ভ্যালু দেওয়া আছে 3/2। এখন বের করব কি এ মিউ ডাব্লিউ। তাহলে এ মিউ ডাব্লিউটা বের করার জন্য আমরা কি করতে পারি? এখানে আর গুণ করে দিই, এটা এই পাশে চলে গেল আর এটা এই পাশে চলে আসছে। তাহলে গুণ করার ফলে আলটিমেটলি আমাদের রেজাল্টটা কত বেরোচ্ছে? 4/3। তাহলে আরেকবার একটু বলি, এখানে তোমার আলটিমেটলি কি চাচ্ছে বা কি দেওয়া আছে? পানির সাপেক্ষে কাচের, পানির সাপেক্ষে কাচের দেওয়া আছে, কিন্তু তোমার দরকার কি? তোমার দরকার হলো বায়ুর সাপেক্ষে পানির। আরেকটা মাধ্যম আছে সেটা হলো কাচ। তাহলে এই সূত্রটাকে আমরা ওই যে কেস 2 অনুসারে কিভাবে লিখছিলাম? যদি তিনটা মাধ্যম থাকে আগে এটার পরম প্রতিসরণাঙ্ক লিখবা, নিচেরটার পরম প্রতিসরণাঙ্ক লিখলাম, কমন যে মাধ্যমটা বায়ু, এই বায়ুর সাপেক্ষে করে দিব, এরপরে ভ্যালুগুলো বসাই দিব। এখানে একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে তোমাদের, ওই যে মনে আছে ওইখানে আমরা ট্যানের একটা সূত্র ছিল প্রতিসরণাঙ্কের, প্রকৃত আনতি বাই
তোমার আপাত আণবিক এই ম্যাথটা একটু দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করব। দেখি, পানিতে নিমজ্জিত একটি দণ্ডকে খাড়া নিচের দিকে তাকিয়ে দেখলে পানির উপরিতলের সাথে দণ্ডটির নতি 52 ডিগ্রি বলে মনে হয়। আচ্ছা, এটা একটু চিত্র দেখি, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখো, একটা দণ্ড বা কলমকে আমরা যখন পানির মধ্যে রেখি, উপর থেকে দেখলে কি মনে হয় যে এটা নিচে গিয়ে বেঁকে গেছে বা ভেঙে গেছে না? বাস্তবিক এই ঘটনা ঘটে না, কিন্তু পানির মধ্যে এই ঘটনা ঘটতেছে না, এটা হলো আলোর প্রতিসরণের কারণে এই ঘটনাটা ঘটতেছে। তাহলে আমাদের ম্যাথটার মধ্যে বলা আছে কি, দণ্ডটাকে যখন পানিতে নিমজ্জিত করলাম, এই যে পানির মধ্যে নিলাম, এই পয়েন্টে আসার পরে এটা ধরো আমাদের পানির তলটা, এই যে তলটা, এখন পানির উপরিতল থেকে মনে হচ্ছে দণ্ডটির নতি বা কোণ কত ডিগ্রি? 52 ডিগ্রি। কিসের সাথে? তলের সাথে। এই যে আমাদের দণ্ডটা বা কলমটা এই তলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 52 ডিগ্রি, এটা দেওয়া আছে। উলম্বের সাথে প্রকৃত আনুতিকতা, আচ্ছা উলম্বের সাথে বাদ দিয়ে আপাতত প্রকৃত আনুতিটা কোনটা? এটা হলো আমাদের কি আপাত দৃষ্টিতে আনুতি না, তাহলে এটাকে হলো আপাত আনুতি, সেটার ভ্যালু কত? আমাদের 52 ডিগ্রি। কিন্তু প্রকৃতপক্ষে কলমটা কোন দিকে তুমি জানো, এই যে এইভাবে না, কলমটা সোজা চলে গেছে না, সে তো আর প্রকৃতপক্ষে তো তার ডাইরেকশন চেঞ্জ করে নাই কেন? পানির প্রতিসরণের কারণে মনে হচ্ছে যে ডাইরেকশন চেঞ্জ করছে। তাহলে তার প্রকৃত আনতি কোনটা? এই যে এটা না, আপাত আনতি থেকে বেশি না একটু, সেটা বের করবো কিভাবে? মিউর আরেকটা ফর্মুলা থেকে। যে আমরা জানি মিউ বের করার ফর্মুলাটা কি? মিউ বের করার ফর্মুলা হলো ট্যান প্রকৃত আনতি। প্রকৃত আনতি মানে বাস্তবে এটা যত কোণ তৈরি করে সেটা আমাদের বের করতে বলছি, ডিভাইডেড বাই ট্যান আপাত আনতি। আপাত দৃষ্টিতে আমাদের কাছে কত মনে হচ্ছে? কত ডিগ্রি কোণ? 52 ডিগ্রি। এটা নিচে বসাবো। তাহলে আমরা ধরলাম প্রকৃত আনতিটা হলো থিটা। এই যে বাস্তবে আমাদের কত ডিগ্রি করে আছে? থিটা ডিগ্রি করে আছে, থিটা যেটা আমরা দেখতে পাচ্ছি না। আর আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখতেছি সেটা 52 ডিগ্রি, নিচে বসাবো। আর মিউটা হলো পানির পরম প্রতিসরণাঙ্ক। পানির পরম প্রতিসরণাঙ্ক কত? আমরা 1.33 জানি। তাহলে আর গুণ করে ট্যানটা ওই পাশে নিয়ে ট্যান ইনভার্স করলে আমাদের থিটার ভ্যালুটা কত বের হচ্ছে? 59.6 ডিগ্রি। এখন আমাদের যেটা জানতে চাইছি সেটা হলো উলম্বের সাথে। উলম্ব মানে ওয়াই অক্ষের সাথে, কিন্তু আমরা যে কোণটা বের করি সেটা কি তলের সাথে বা এক্স অক্ষের সাথে না? সেটা তো আর ওয়াই অক্ষের সাথে বের করি নাই। তাহলে এখানে যদি ওয়াই অক্ষ চিন্তা করি, এইভাবে অবিলম্ব চিন্তা করি, তাহলে অবিলম্বের সাথে এই কলমটা প্রকৃতপক্ষে কি এই কোণটা উৎপন্ন করছে না? সেটা কিভাবে বের করব? টোটালটা কত? 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রি থেকে যদি আমাদের প্রকৃত আনুটিটা বাদ দিই তলের সাথে, তাহলে উলম্বের সাথে প্রকৃত আনুতি বের হয়ে যাবে। তাহলে উলম্বের সাথে উৎপন্ন কোণ বা প্রকৃত আনুতি টোটালটা 90 থেকে আমাদের এক্স অক্ষের সাথে যে কোণটা সেটা বিয়োগ দিয়ে দিব। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রতিসরণাঙ্কের টপিকটা আরও আলোচনা করব আমরা, এখনও অনেক টপিক বাকি প্রতিসরণাঙ্ক থেকে। তোমাদেরকে একটু দেখাই, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বাকি, তারপরে আমাদের ক্রান্তিকোণ নিয়ে আলোচনা বাকি আছে। তো এই টপিকগুলো আমরা দেখব, সবাই একটু সাথে থেকো। আর টপিকগুলো অবশ্যই খাতায় নোট করবা, নোট করে পড়বা। সংকট কোণ এগুলো পড়ার পরে এখান থেকেও সুন্দর সুন্দর কিছু ম্যাথ আছে। এই ম্যাথগুলা থেকে পরে আমরা কি দেখব? আমাদের ফার্মাটির নীতি আছে। এই টপিকগুলো খুবই সুন্দর। আগে আমাদের বেসিক আলোচনা ক্লিয়ার করব, পরে আমরা সামনে আগাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।